কেন একটা লোক মন্ত্রী হবে? কেন, কি কারণে মন্ত্রী হবে? মন্ত্রী হয়ে করবে কি? আমি অবাক হই, সামনে দুইটা পুলিশ, পিছে দুইটা পুলিশ, পোত পোত বাঁশি বাজায়, মন্ত্রী আসতেছে, মন্ত্রী আসতেছে, মন্ত্রী আসতেছে, রাস্তা ক্লিয়ার করে দেয়। মন্ত্রী সব খুব মজা পায়। কি সেই মজা? পুলিশে পুতপুত করে, এটা একটা মজা। পিছন দিক থেকে পুতপুত করে, এটা আরেকটা মজা। রাস্তায় কোনো যানজট দেখতে পায় না, এটা আরেকটা মজা, কারণ ক্লিয়ার করে দেয় সব। তো সেই মন্ত্রী সাহেব যখন হাইটে যায় তখন তো আর যানজট দেখে না, কারণ পুলিশ তো আগে এটা ক্লিয়ার করছে। আর আমার মতো আপনার মতো আম জনতা যখন যায় তখন তো পুলিশ সামনেও নাই, পুলিশ পিছেও নাই, রিক্সার যানজটে বৈশা জীবনের 12টা তো এখানেই বাজে যায়। মন্ত্রী সাহেবের তো আর 12টা বাজে না, কারণ মন্ত্রী সাহেবের সামনে পুলিশ, পিছনে পুলিশ। আচ্ছা বলেন তো, জগতে এরকম লোক আছে যারা চেয়ারে বসে বৈশা নিজের ইজ্জত কামায়, আবার জগতে এরকম লোক আছে যারা চেয়ারে বসার কারণে চেয়ারের ইজ্জত বেড়ে যায়। দেখেছেন এরকম লোক? আমরা কি কথা বলছি? আমরা কেন আসছি গ্রামগঞ্জে? কোন চেয়ারের প্রতি তো আমাদের কোনো মোহ নেই, কোন চেয়ারের আরাম কেদারার ওই 2 হাতের চেয়ারের প্রতি আমাদের কোন বাড়তি আকর্ষণ নেই। ওই চেয়ারে বসে মানুষকে নির্যাতন নিপীড়ন করার জন্য আমাদের কোনো আগ্রহ নাই। ওই চেয়ারে বসে নিজের কলমের খোঁচায় শত কোটি টাকা দুর্নীতির আশ্রয় নিয়ে নিজের সম্পদের পাহাড় বানানোর জন্য আমাদের বিন্দু পরিমাণ কোনো আগ্রহ নাই। আমাদের বিন্দু পরিমাণ কোনো আগ্রহ নাই ওই চেয়ারকে ব্যবহার করে, কলমকে ব্যবহার করে মানুষকে জেলে পাঠানো, জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা, এই মর্মে ব্যক্তিগতভাবে আমাদের কোনো আগ্রহ নাই। তাহলে প্রশ্ন করতে পারেন, আগ্রহ কোথায়? ওই চেয়ারে বসলে ওই চেয়ারের কারণে আমরা সম্মানিত হব, এই ধরনের কোনো বিষয় আমাদের জড়িত নাই। আমাদের জড়িত অন্য জায়গায়, আমাদের চিন্তা ভাবনার ধরন ভিন্ন, আমাদের জীবন জীবিকার চিন্তা ভাবনা চেয়ার সম্পর্কে আমাদের ধারণা ভিন্ন। চেয়ারকে আমরা মনে করি একটা দায়িত্বের অংশ। এই চেয়ারে যদি বসতে হয়, এই চেয়ারের কারণে যে কাজ আমি করব, যে জায়গায় আমি স্বাক্ষর দিব, যে মানুষকে আমি নির্যাতন করব, নিপীড়ন করব, আমার কারণে একটা মানুষও যদি নির্যাতনের শিকার হয়, তাহলে আমি যত গরমেই দেখাই না কেন, দুনিয়াতে না হলেও আদালতে আখেরাতে আমাকে তার জবাব একদিন না একদিন দিতেই হবে। ওই চেয়ারকে আমরা এইভাবে দেখি, ওই কলমকে আমরা এইভাবে দেখি, ওই চেক বইকে আমরা এইভাবে দেখি, ওই গাড়িতে চড়াটাকে আমরা এইভাবে দেখি। কিন্তু একটা কথা বলে যাই আমি আপনাদেরকে, আমি বয়সে এত প্রবীণ মানুষ না, কিন্তু দুনিয়ার বহু জিনিস আমি দেখেছি, দুনিয়ার বহু অভিজ্ঞতা আমার হয়েছে। এই অল্প বয়সে আমি পৃথিবীর এমন কোনো গুরুত্বপূর্ণ জায়গা নাই যেখানে যাই নাই। পৃথিবীর এমন কোনো গুরুত্বপূর্ণ স্থানের, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নাই যেখানে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার সুযোগ করে দেন নাই। কিন্তু একটা জিনিস বুঝেছি, এই সব কিছু গুরুত্বের বিচারে শেষ পর্যন্ত যা কিছু দেখলাম, যা কিছু শুনলাম, যেখানে গেলাম, যেখানে চেয়ার পাইলাম, যেখানে ইজ্জত পাইলাম, এই মাতৃভূমির মানুষের জন্য শেষ পর্যন্ত যদি কিছু করতে না পারি, তাহলে জীবনে যা কিছু অর্জন করেছি তার সবটাই ব্যর্থতায় পর্যবসিত হয়ে যেতে পারে। আমাদের টেনশন সেখানে, আমাদের টেনশন টাকার প্রতি নাই, আমাদের টেনশন বিল বাদলের প্রতি নাই, আমাদের টেনশন নগদীপুর বাজারে আর হোসেনপুর বাজারের বিল্ডিং এর মালিক হওয়ার প্রতি নাই, আমাদের টেনশন নিজের পকেট ভর্তি করে আত্মীয় স্বজনদের মোটা করার মধ্যে নাই। আমাদের টেনশন এক জায়গায়, এই ভাটি বাংলার মানুষ যদি ভালো থাকে, তারা যদি সুস্থ অবস্থায় জীবনযাপন করতে পারে, তারা যদি রাস্তাঘাট পায়, তারা যদি স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মন্দির, গির্জা, তারা যদি এখানে কবর, শ্মশানঘাট পায়, তারা যদি সঠিকভাবে জীবনযাপন করতে পারে, আমাদের আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে জীবনযাপন করতে পারে, নতুন প্রজন্মের মানুষরা তারা যদি চাকরি পায়, শিশুরা, অবহেলিত শিশুরা তারা যদি স্কুলে যেতে পারে, প্রতিবন্ধী বাচ্চারা তারা যদি জীবন চালাইতে পারে,
তৃতীয় লিঙ্গের মানুষরা তারা যদি একটু সহানুভূতির সহিত জীবন পরিচালনা করতে পারে, এর চাইতে বেশি শান্তি জীবনে আর কিছু হতে পারে না। তো রাজনীতি আমাদের কাছে এরকম। এই জন্যই এই পথে আসা, পকেট ভর্তি করার জন্য নয়, কাউকে সুবিধা দেওয়ার জন্য নয়, নিজের বাপ দাদার ভিটামাটি বড় করার জন্য নয়, নিজেকে বড় চেয়ারে বসিয়ে আহমরি ভাব দেখিয়ে মানুষকে নির্যাতন করার জন্য নয়, মানুষের পথের কাঁটা হয়ে জীবনযাপন করার জন্য নয়, কোনো সম্মানী মানুষকে ইজ্জত নিয়ে টানাটানি করার জন্য নয়, কোনো মসজিদের ইমামকে বেইজ্জতি করার জন্য নয়, কোনো মন্দিরের পুরোহিতকে বেইজ্জতি করার জন্য নয়, কোনো বাজারের ব্যবসায়ীকে অসম্মান করার জন্য নয়, কোনো ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় তাদেরকে অসম্মান করার জন্য নয়। আমাদের জীবনে একটা কথাই শুধুমাত্র বারবার ভেসে ওঠে, চোখের সামনে রাত্রি যাপন করলে একটা কথাই বারবার ভেসে ওঠে, সেটা হলো এত কিছু দেখলাম, এত কিছু করলাম, মাতৃভূমির জন্য যদি কিছু করতে না পারি, শেষ পর্যন্ত জীবনটা অর্থহীন থেকে যাবে। কি আছে জীবনে? এই সংক্ষিপ্ত জীবনে আছে কি? যে যাই কিছুর মালিক হই না কেন, সময়ের ব্যবধানে সবকিছু তুচ্ছ হয়ে যায়, সময়ের ব্যবধানে সবকিছু মূল্যহীন হয়ে যায়, সময়ের ব্যবধানে সবকিছু অর্থহীন হয়ে যায়। দেখেছি তো, অট্টালিকায় বসবাস করে, এই অট্টালিকা এক সময় কাজে আসে না। দেখেছি তো, একেবারে বস্তিতে বসবাস করে, তাদেরও এক সময় কাজে আসে না। দেখেছি তো, গাড়ি বাড়ি হাড়ি সম্পদ, পকেট ভর্তি টাকা, ব্যাংক ভর্তি টাকা, দেখেছি তো এই পকেট ভর্তি টাকা, ব্যাংক ভর্তি টাকা সম্পদের মালিক যে বা যারা হয়েছেন, যেভাবে হয়েছেন, অবৈধ পথে যারা সম্পদের মালিক হয়েছেন, গাড়ির মালিক হয়েছেন, বাড়ির মালিক হয়েছেন, অট্টালিকা বানিয়েছেন, ব্যাংকে কারি কারি টাকা রেখেছেন, এরকম সময় আমরা দেখেছি। এমন সময় এসেছে জীবনে, এই টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই কোনো কাজে আসে না। বাংলাদেশের এক বিখ্যাত লোক আমার মক্কেল ছিল সুপ্রিম কোর্টে। করোনার সময় একদিন আমার ডাকছে, স্যারকে আসতে বলেন। গেলাম, গিয়া দেখি উনি করোনায় আক্রান্ত হয়েছে, আর খালি শ্বাস নিচ্ছেন, খালি শ্বাস নিচ্ছেন। ডাক্তার বসা, তার সন্তানদেরকে ডেকেছেন, কে কি পাবে এটা ভাগ করে দিয়ে যেতে চান। আমি দাঁড়িয়ে আছি, আমাকে জিজ্ঞাসা করেছে, অ্যাডভোকেট সাহেব কে কতটুকু পাবে? তো আমি বললাম যে আপনি মৃত্যু পথযাত্রী, আপনি ওই হিসাব এখন করতে যাচ্ছেন কেন? যার যা পছন্দ তারা সেটা নিয়ে যাবে। বলছে না, সন্তানরা দাঁড়িয়ে আছে শিরোনির পাশে, আমি বসে আছি, একটা কথা শুধু হাপিত্তেশ হাপিত্তেশ করছে, আর খালি শ্বাস প্রশ্বাস নিচ্ছে, নিয়ে একটা সময় পরে বলছে, আমার যা কিছু আছে, যা কিছু জীবনে কামাই করেছি, যত টাকা কামাই করেছি, যত সম্পদের মালিক হয়েছি, এই সম্পদগুলো তোমরা সব নিয়ে যাও, বিনিময়ে তোমরা শুধু আমাকে স্বস্তিতে একটু শ্বাস প্রশ্বাস ফেলার ব্যবস্থা করে দাও। একটা রাষ্ট্রে তিনটা বিভাগ থাকে। একটা বিভাগ হয় সংসদ, একটা বিভাগ হয় সরকার, আরেকটা বিভাগ হয় বিচার। এই বিচার, সংসদ এবং সরকার মিলে একটা রাষ্ট্রের অস্তিত্ব বোঝা যায়। যে রাষ্ট্রে বিচার থাকে না, বিচারের নামে অবিচার হয়, সেই রাষ্ট্র কোনো সভ্য রাষ্ট্রে পরিণত হতে পারে না। যে রাষ্ট্রে সরকার থাকে কিন্তু অত্যাচারী সরকার হয়, সেই সরকার সময়ের ব্যবধানে যত কঠিন পদক্ষেপই নেক না কেন, দীর্ঘদিন অত্যাচারীর আসনে বসলে আস্তে আস্তে
জনগণ সেই সরকার থেকে মুখ ফিরিয়ে নেয়। আরেকটা থাকে সংসদ। এই সংসদের মধ্যে পক্ষে বিপক্ষে লোক থাকে, প্রাইম মিনিস্টার থাকে, বিরোধী পক্ষের নেতা থাকে, মন্ত্রী পরিষদ থাকে, সংসদ সদস্য থাকে। এই সংসদ সদস্যরা দেশের আইন কি হবে, দেশ কিভাবে চলবে, দেশের ভবিষ্যৎ কর্ণধারেরা কোন আইনের ভিত্তিতে বাংলাদেশ নামক রাষ্ট্রটা পরিচালিত হবে, এই আলাপ আলোচনা, চিন্তা ভাবনা, লেখাপড়া, তর্ক বিতর্ক, নিজের উপস্থাপন, যুক্তি, পক্ষের যুক্তি বিপক্ষের যুক্তি যেখানে উপস্থাপন করা হয়, এই ঘরটার নাম হলো জাতীয় সংসদ। এই জাতীয় সংসদে যারা সংসদ সদস্য হবেন, যারা সংসদ সদস্যের দায়িত্ব পালন করতে চাইবেন, তাদের জীবনের সবচাইতে বড় কয়েকটি গুণাবলী থাকতে হবে। 1 নম্বর গুণাবলী হলো, যদি সংসদ সদস্য লেখাপড়া না জানেন, আইন কানুন না জানেন, আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে না পারেন, যুক্তিতর্ক অবস্থান করতে না পারেন, পক্ষে বিপক্ষে খোরদার যুক্তি উপস্থাপন করতে না পারেন, তাহলে এইরকম সংসদ সদস্য সংসদে গিয়ে পিছনে সারিতে বসে থাকা ছাড়া আর কোনো কাজ থাকে না। দিরাই সাল্লাহ রাজনীতির উর্বর ভূমি। এই উর্বর ভূমিতে উর্বর লোকের জন্ম হয়েছে। এই উর্বর ভূমিতে এরকম লোকের জন্ম হয়েছে যারা সংসদকে উত্তাল করে তুলেছিলেন। এই উর্বর ভূমিতে এরকম মাথাওয়ালা লোকের জন্ম হয়েছে যাদের সংসদের বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ লোক অধীর আগ্রহে অপেক্ষা করত। আমাদের আগামী সংসদ নির্বাচনে আমরা যখন নির্বাচিত করব, আমরা যদি একজন লেখাপড়া জানা, যুক্তিতর্ক উপস্থাপন করা, পক্ষে বিপক্ষে খোরধার যুক্তি উপস্থাপন করতে পারে, আইনের জ্ঞান জানে, বাংলাদেশের সংবিধান জানে, সংবিধানের পক্ষে বলতে পারে, বিপক্ষে বলতে পারে, প্রধানমন্ত্রীর প্রশ্নের খোরধার জবাব দিতে পারে, এই ধরনের সংসদ সদস্য যদি আমরা নির্বাচন করতে না পারি, আমাদের দিরাই সাল্লার ইজ্জত বলতে কিছুই বকেয়া থাকবে না। ভোট তো দিবেন একটা, যাবে ওই লোক সংসদে, গিয়া দেখবে 3 তলা ভবন, এর মধ্যে সিট আছে 300টা। আপনার সংসদ সদস্য বসবে তো 1 সিটেই না 300 সিটে বসবে? ওই সিট কোনটা হবে? এই বক্তব্য কালকেও দিয়েছিলাম। এই সিট কয় নম্বর সিটে বসবে? 300 সিটের 300 নম্বর থাকে। 1 নম্বর সিটও সিট, 300 নম্বর সিটও সিট। বাসের ড্রাইভারের পাশের সিটও সিট, বাসের লাস্ট মাথায় যে ঝাঁকার খাইতে খাইতে জীবন নষ্ট হয়ে যায়, ওইটাও একটা সিট। এই বাসের ড্রাইভারের প্রথম কাতারের সিটে যারা বসেন, এই বাসের ড্রাইভারের প্রথম কাতারের সিটে বসে যারা বাস ড্রাইভারকে অবলোকন করেন, আর পিছনের কাতারের লাস্ট সিটে বসে ঝাঁকার খাইতে খাইতে যাদের জীবনের 12টা বাজে যায়, এই 2 প্যাসেঞ্জার কোনোদিন এক হতে পারে না। তো আমরা কি করতে যাচ্ছি? What we are doing now, what we are selecting, what is our purpose now? আমাদের কাজ কি এখন? আমরা ভোটার, আমরা এই অঞ্চলের জনগণ, আমরা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ মতামত দানকারী মানুষ। আমরা যদি আমাদের এখান থেকে কারা সংসদ সদস্য হবে, কারা সংসদে গিয়া খোরদার যুক্তি উপস্থাপন করবে, কারা আইনের বই নিয়ে গিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করবে, বাংলাদেশ নামক রাষ্ট্রের ভবিষ্যৎ গতিধারা নির্ধারণ করবে, কারা বাংলাদেশের পার্লামেন্টে গিয়ে শক্তিশালী যুক্তি উপস্থাপন করবে, আজকালকার দিনে বাড়িতে বসে ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে আপনি নকদিপুর বাজার, হুসেনপুর বাজার বসে টেলিভিশন সামনে নিয়ে, স্মার্টফোন সামনে নিয়ে আপনি বাড়িতে বসে দেখতে পাবেন আপনার সংসদ সদস্য কি পিছন সারিতে বসে মাসি মারে,
নাকি সামনের সারিতে বসে আইনের আলোচনা করে? বিরাট কথা। পিছনের সারিতে বসে দিরাই সাল্লার লোকেরা পিছনের সারিতে বসে মাসি মারবে, আর লন্ডনে আমেরিকায় বসে, ফ্রান্সে ইটালিতে বসে, সৌদি আরবে কাতারে কুয়েতে বসে আমাদের নাগরিকরা দেখবে। এটা যদি হয় আমাদের উদ্দেশ্য, তাহলে আমি মনে করি এই সংসদ সদস্যের যে মর্যাদা, সংসদ সদস্যের যে মান, সংসদ সদস্যের যে কাজ, সংসদ সদস্যের যে ইজ্জত, একজন সংসদ সদস্য জাতীয় সংসদকে আলোকিত করার জন্য যে ধরনের ভূমিকা রাখা দরকার, দিরাই সাল্লার লোকেরা আগামী নির্বাচনে এইরকম লোককেই তাদের রায় প্রদান করবে। অন্যথায় সংসদের কাজ তো ভাই কালভার্ট ঠিক করে না, সংসদের কাজ তো বাদীর 2 আনা আর বিবাদীর 4 আনা আর ক্ষেত্রদাসীর 6 আনা, এই হিসাব কিতাব করার নাম তো সংসদ না। সংসদ একটা রাজকীয় ব্যাপার। সংসদ সদস্যরা এক একজন বিজ্ঞজন, তাদের থাকতে হবে জ্ঞান, তাদের থাকতে হবে চরিত্র, তাদের থাকতে হবে চিন্তা ভাবনা, তাদের থাকতে হবে দেশ নিয়ে ভাবনা, দুনিয়া নিয়ে ভাবনা। দুনিয়ার কোথায় কি হচ্ছে, পৃথিবীর কোথায় কোন জিনিস ঘটেছে, ওই ঘটার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রের সামনে কোন পদক্ষেপ নিলে পরে বাংলাদেশের উন্নতি হবে, কোন আইন করলে পরে বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, কোন কাজ করলে পরে বাংলাদেশের মান ইজ্জত বিশ্বের দরবারে উচ্চকিত হবে, এই দায় দায়িত্ব যারা পালন করতে পারবে তাদেরকেই বাংলাদেশের সংসদের সংসদ সদস্য হওয়া উচিত। এটা তো হেলা ফেলার বিষয় না, এটা কিন্তু সামান্য ব্যাপার নয়। করোনায় মহামারীতে আক্রান্ত হয়ে দেখতে দেখতে লাংটা পরিপূর্ণভাবে সাদা হয়ে চোখের সামনে সন্তানেরা দাঁড়িয়ে থাকলো, আমরা দাঁড়িয়ে থাকলাম, সকলেই দাঁড়িয়ে থাকলো, আস্তে আস্তে চোখটা বুঝে দুনিয়া ছেড়ে চলে গেল। কোথায় সম্পদ, কি কাজে আসলো? কোথায় কারি টাকা, কি কাজে আসলো? কোথায় অট্টালিকার মালিক, কি কাজে আসলো? কোথায় ব্যাংক ভর্তি টাকা এবং বীমা, কি কাজে আসলো? এই অট্টালিকার মালিক যারা অবৈধভাবে হতে চান, যারা টাকা আয় করে অবৈধভাবে জীবনে অবৈধ টাকার মালিক হতে চান, অট্টালিকার মালিক হতে চান, বাড়ির মালিক হতে চান, গাড়ির মালিক হতে চান, আমাদের জীবনে এই ধরনের কোনো নেশা কোনো দিনেই ছিল না, ভবিষ্যতে কোনো দিনও আমাদের জীবনে অবৈধভাবে টাকার মালিক হওয়ার নেশা আসবে না। তাহলে এই কষ্ট করে, এই পরিশ্রম করে কোথায় শ্রীনারায়ণপুর, কোথায় হলিমপুর, কোথায় দ্বীপপুর, কোন গ্রামের পাশ দিয়ে কোন রাস্তা গেছে, এটার হিসাবে নামছি এখন। এরপরে হিসাব খুঁজে বাইর করি কোন গ্রামের পাশ দিয়ে কোন কালভার্ট বানাইলে মানুষের পানির যাতায়াতটা সহজ হবে। আমি আপনাদেরকে বলে যাই, আপনাদের সহযোগিতায় যদি সুযোগ পাওয়া যায়, এটাই আমার শেষ কথা হবে। 1 নম্বর, এই ভাটি অঞ্চল একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়ন, একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ড, একটা গ্রামের সঙ্গে আরেকটা গ্রাম, একটা বাজারের সঙ্গে আরেকটা বাজার, আমরা পরিকল্পনা করে দেশ বিদেশ থেকে লোক নিয়ে এসে এক্সপার্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে যত পানি হোক আর যত হাওর অঞ্চলেই হোক, এই ভাটি অঞ্চলের বাজারগুলোকে মাকড়সার জালের মতো রাস্তাঘাট তৈরি করে আমরা বাংলাদেশে একটা নতুন নজির তৈরি করতে চাই। দয়া করে আমাকে কালি একটু সাহায্য করেন, দয়া করে হেল্প মি প্লিজ, হেল্প মি টু ওয়ার্ক। কাজ করার জন্য আমাকে একটু সাহায্য করেন, সম্পদ অর্জন করার জন্য নয়। সেকেন্ড কথা, বেকার যুবকদের দেখলে আমি খুব কষ্ট পাই। বেকারত্ব একটা অভিশাপ। যে পরিবারে 3টা মানুষ বেকার থাকে, এই পরিবারের আত্মমর্যাদা বলতে কিছু থাকে না। যে স্ত্রী
তার স্বামীকে বেকার দেখে তার জীবনে এর চাইতে দুঃখের আর কিছু থাকে না। যে বেকার কোনো টাকা পয়সা আয় না করে মাকে কাপড় কিনে দিতে পারে না, ওয়াইফকে নিত্যদিনের জিনিস কিনে দিতে পারে না, সন্তানদের হাতে একটু লেখাপড়ার অস্ত্র তুলে দিতে পারে না, মায়ের হাতে বাবার হাতে একটা চিকিৎসাপত্রের ওষুধ কিনে দিতে পারে না, সেই জানে বেকারত্বের অভিশাপ কত কঠিন ব্যাপার। এই ভাটি অঞ্চলে 40-45 হাজার মানুষ বেকার জীবনযাপন করছে। আমরা যদি সুযোগ পাই, আপনাদের সহযোগিতায় যদি সুযোগ পাওয়া যায়, আমি যদি কাজ করার সুযোগ পাই, আমি এই বেকার যুবকদেরকে 3-4 ক্যাটাগরিকে বিভক্ত করব। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি। দিরাইতে আমরা টেকনিক্যাল প্রতিষ্ঠান গড়ে তুলে তাদেরকে প্রশিক্ষণ দিব। এক অংশকে বিদেশে পাঠাবো, আরেক অংশকে বাংলাদেশের মধ্যে দিরাই একটা অঞ্চল আছে যে অঞ্চলটা এখনো খালি জমি পড়ে আছে। আপনি যদি শরীফপুরে যান, শরীফপুর থেকে দিরাই বাস স্ট্যান্ডে আসতে ডানে এবং বামে দেখবেন শত শত একর জমি খালি পড়ে আছে। একজন ব্যক্তি আমার কাছে এসেছেন, তিনি এসে বলেছেন যে আপনার বক্তব্য শুনেছি আমি ফেসবুকে, ইউটিউবে। আমি এই শরীফপুরের পাশে আমার 100 বিঘা জমি আছে, আপনারা যদি কোনো শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চান 100 বিঘা জমি আমি দান করে দিতে চাই। সত্যিকার অর্থে কোন সৎ নেতৃত্ব মানুষকে যদি ডাক দেয়, সত্যিকার অর্থে কোন বিশ্বাসযোগ্য লোক এই দিরাই সাল্লার মানুষকে যদি ডাক দেয়, দেশ দেশের বাইরে যারা আছেন, ইংল্যান্ডে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায় যারা আছেন, তাদেরকে যদি কোনো বিশ্বাসযোগ্য নেতৃত্ব মাতৃভূমিকে পরিবর্তন করার জন্য ডাক দেয়, শত শত লোক উন্মুখ হয়ে বসে আছে, তারা মাতৃভূমির চেহারা পরিবর্তন করে দিতে চায়। কোনো যোগ্য নেতা আছে? কোনো সৎ নেতা আছে? কোন সে নেতা? এই জায়গায় আমি চাইবো, আমি বিদেশিদের সঙ্গে আলাপ করেছি, এনজিওদের সঙ্গে কথা বলেছি, বেকারদের কাজ দেয় কি করে বলেন আমাকে। আমার মক্কেল আছে দেশি বিদেশি, ওয়াশিংটনে থাকে, এডিবিতে কাজ করে, আইডিবিতে কাজ করে। এদের সঙ্গে আমি বসেছি বারবার, কিভাবে বেকার সমস্যার সমাধান আপনাদের দেশে করে বলেন, আমরা কি করব। আমাকে তারা সুস্পষ্ট রোডম্যাপ দিয়েছে। সত্যিকার অর্থে যদি সুযোগ পাওয়া যায়, আপনাদের সহযোগিতায় এই সুযোগ যদি আমরা পাই, ইনশাআল্লাহ আমি বলে যাচ্ছি, এই 45,000 যুবকদের মধ্যে বাছাই করে আস্তে আস্তে আমরা অন্তত পক্ষে 20,000 যুবকের কর্মসংস্থান গড়ে তুলব। এই কর্মসংস্থান করতে না পারলে সমাজ থেকে অপরাধ দূর করতে পারবেন না। অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা, কাজ দিতে হবে। তৃতীয় জিনিস দেখেন, কখনো ভাবেন নাই, হয়তো আপনারা কখনো ভাবতে চান নাই, বাজারগুলোতে কোনো স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠে নাই। দেখেন এই নগদীপুর বাজার, হোসেনপুর বাজার, প্রাথমিক চিকিৎসা সেবা গড়ে উঠেছে। আপনি স্ট্রোক করবেন, রাত 3টার সময় স্ট্রোক করবেন, সিলেটে যাবেন কখন? কখন সিলেটে নিয়ে যাওয়া হবে আপনাকে? দিরাই যাবেন, যে রাস্তা পার হয়ে আসলাম, দিরাইতে যাওয়া আর ফুলসিরাত পার হওয়া একই কথা। নগদীপুর বাজার থেকে রওনা দিলে দিরাই যাইতে যেতে যা লাগবে, আল্লাহর সাথে যোগাযোগ করলে ততক্ষণে ফুলসিরাত পার হয়ে যাবে। আর যে বিনা পয়সার পাউডার খাই আসলাম, রওনা দিছিলাম হলো রাজনগর থেকে, পথে পথে আল্লাহর পক্ষ থেকে আর আপনাদের পূর্বাঞ্চলের পক্ষ থেকে বিনা পয়সার পাউডার সুন্দর করে সাজায় রাখা হয়েছে। এটা ডাইনে বামে এমন করে ধরে, রাতের বেলা কাশি কাশি আর গলা বন্ধ হওয়া ছাড়া আর কোনো রাস্তা খালি নাই। এগুলার অবসান চান না? এগুলা বন্ধ হোক চান না? এগুলা চিরতরে এমন এক সমাধান বের করতে হবে যেন চিন্তা ভাবনা করে উন্নত মানের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এসে চিন্তা ভাবনা করে বিকল্প রাস্তা খুঁজে বাইর করতে হবে। কিসের বিকল্প কি? একটা রাস্তা দেখে আসলাম, কলিয়ার কাপন বাজার থেকে একটা স্কুল থেকে মেয়েরা হেঁটে যাচ্ছে, এই হেঁটে হেঁটে কলিয়ার কাপন বাজারের পাশ দিয়ে তারা নাকি একেবারে যাবে হইল কালদহ বক্সিপুর পর্যন্ত হাইটে। মেয়েগুলা হেঁটে যাচ্ছে,
স্কুলে ড্রেস পরা, মাথায় ছাতা দেওয়া হেঁটে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার। অথচ এই রাস্তাটা ডুবে না। এই রাস্তাটা ডুবন্ত রাস্তা নয়। এই রাস্তা পানির নিচে যায় না। ডান দিকে শুধুমাত্র দেখলাম ঢেউয়ের ধাক্কায় এক অংশ ভেঙে গেছে। কোন একজন নেতা উদ্যোগ নিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে এই রাস্তাকে আবুরা রাস্তা হিসেবে দ্রুততম সময়ের ভিতরেই কইরে ফেলা সম্ভব ছিল। কিন্তু কথা বলে না কেন? সমস্যাকে খালি ঢেকে রাখে। ঢেকে রাখে কেন? আমার সমস্যার কথা চিৎকার করে আমাকে বলতে হবে না? শুধুমাত্র ৯-৬-৯-৬ ভাব। এটা মনে হয় কোনো মানুষের শরীরের মধ্যে দাঁত নামে একটা রোগ আছে না? এইটা হইলে শরীর যেরকম দাদরা দাদরা হয়ে যায়, এই রাস্তাটা এরকম দাদরা দাদরা হয়ে গেছে। সেপটিক হাওরের রাস্তা। কোথায়? কেন? এটা রিপেয়ার করার জন্য সরকার টাকা দিতে হবে না? প্রতি বছর পানি থেকে যখন এই রাস্তাটা উঠবে, প্রতি বছরেই কিছু না কিছু ক্ষতি হবে। প্রতি বছরেই পানি থেকে ওঠার সাথে সাথে এটাকে স্মুথলি এত সুন্দর করে রিপেয়ার করে দেওয়ার কথা, যেখানে মানুষের চলতে ফিরতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আমরা এগুলোকে অভ্যস্ত হয়ে গেছি, এখন আর প্রতিবাদও করি না। আমি আপনাদেরকে আমার লাস্ট আহ্বান জানিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে পছন্দ করেন, সত্যিকার অর্থে যদি এদেশের মানুষ আমরা মিলেমিশে একসাথে কাজ করার সুযোগ পাই, সত্যিকার অর্থে মানুষের ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে আমরা যদি একতাবদ্ধ হতে পারি, আমি আপনাদেরকে একটা কথা বলেই শেষ করে দিব। এই সুযোগটা যদি একবার জীবনে আসে, আর আমরা এই স্টেজে যারা বসে আছে, আশেপাশের যারা জ্ঞানী গুণীজন আছেন, যারা সমাজের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে সাথে নিয়ে আমরা পদক্ষেপ নিলে দেশি বিদেশি লোকদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে একটা পরিবেশ তৈরি করতে পারলে এই দিরাইশাল্লায় সরকারের অর্থায়নের বাইরেও এমন অনেক উন্নয়ন কাজ আছে যা বিদেশি লোকদের অর্থায়নে বড় ধরনের পরিবর্তন করে ফেলা সম্ভব। সরকার লাগবে না, এই জন্য দরকার হবে সামর্থ্যবান, বিশ্বস্ত, সৎ নেতৃত্বে। সবচাইতে বড় ক্রাইসিস এটা। সবকিছু আছে, মাথা নাই। শুধু পা থাকলে আর শক্তিশালী হাত থাকলে চলে না। মানুষ মানে হলো ওই মাথাটা, মানুষ মানে পাটা আর হাতটা না। হাত এবং পায়ের নাম মানুষ না, মানুষ হলো ওই বিবেকের নাম। এই বিবেক খাটিয়ে আমরা আপনারা মিলে একসাথে হব, আমরা আপনারা মিলে এক কাতারে আসব, আমরা সকলে মিলে দল মতের ঊর্ধ্বে উঠে পরস্পরকে ভালোবাসবো, কাছে টেনে নিব, সম্মান দিব, ইজ্জত দিব, নিয়ে এমন একটা পরিবেশ তৈরি হবে যে পরিবেশের কারণে দিরাইশাল্লার মাটিতে একটা যুগান্তকারী উন্নয়নের সূচনা হবে। চলেন, আর বসে থাকলে কাজ হবে না, একটা দায়িত্ব দিয়ে চলে যাই। এই যে এত কিছু আমাকে করতে বলছেন, আপনারা ঠিক বেঠিক বলছেন, আপনাদের নিজস্ব দায়িত্ব আছে না? এই দায়িত্ব পালন করার সময় আছে আর মাত্র 25-26 দিন। এই 25-26 দিনের দায়িত্ব আপনাদের ঘাড়ে তুলে নেন। এই 25-26 দিন আপনারা এক একজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বন্ধুর মতো, ভাইয়ের মতো পরস্পরকে আলিঙ্গন করে ধরে নেন। গালাগালি বাদ দিয়ে গলাগলি করেন, একসাথে দাঁড়ান, এক বাক্যে দাঁড়ান। বাকি 5 বছর আমি আপনাদের জন্য আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় উৎসর্গ করতে রাজি থাকব। আপনাদের 25 দিন আর আমাকে দায়িত্ব পালন করতে হবে 5 বছর। 25 দিন যদি ভালো না হয়, 5 বছরে আমি কিছু করতে পারবো না। 25 দিন যদি ভালো হয়, যে আশার কথা শুনিয়ে গেলাম, এগুলো করার জন্য আমার যত কষ্টই হোক, যত পরিশ্রমই হোক, আমার পেশাগত জীবনকে যত কঠিনভাবেই নিয়ন্ত্রণ করতে হোক না কেন, আমি চেষ্টা করব আপনাদেরকে দেয়া এই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। যদি আমি আপনাদের এই ওয়াদা পালন করতে না পারি, আমাকে আপনারা জবাবদিহিতার মুখোমুখি করবেন। আজকে বলে আসছি, 12 তারিখে যদি ভালো রেজাল্ট হয়, তাহলে প্রথম যে গ্রামে আসব, এই গ্রামের নাম হবে রাজনগর, যেটা হালিয়া রাজনগর বলেন আপনারা। কেন জানেন? ওখানে গিয়ে দেখি একটা বাঁশের ব্রিজ, বাঁশের পুল,
হাঁটলাম কিছুক্ষণ। ওই পারে যেতে গেলে ওইটা হলো আপনাদের জগদল ইউনিয়নের লাস্ট গ্রাম। এরপরে ওই পারে পার হলেই জগন্নাথপুর, আর ওই পারে গেলে কুলুঞ্জি, ওইদিকে গেলে কুলুঞ্জি। এইখান থেকে এমন একটা যাত্রা শুরু করতে হবে সকলকে সাথে নিয়ে। ইলেকশনের আগে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, এই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে যদি হয়, তাহলে এই জগদল ইউনিয়নের বাসিন্দাদেরকে নিয়ে, দেশে বিদেশের মানুষদেরকে নিয়ে এমন একটা যাত্রা আমি শুরু করতে চাই, যে যাত্রায় বিদেশি ভাইয়েরা, বন্ধুরা সকলে দলে দলে এই উন্নয়নের যাত্রায় যেন সামিল হইতে পারে। আজকে একজনকে জার্মানি থেকে আসছে গিয়ে পাইলাম, দেখে আমাকে জড়ায় ধরছে, বলছে জীবনে আপনারা কোনোদিন দেখি নাই, কিন্তু জার্মান থেকে আসছি নির্বাচন করার জন্য। তা আমি বললাম, জীবনে দেখছেন আমারে? কয় না। আমি দেখছি আপনারে? কয় না। কেন আসছেন? বলে আমরা কোন শিশির মনিরকে ভালোবেসে আসি নাই, আমরা আসছি ওই শিশির মনির যে কথাগুলো বলছে, এই কথাগুলো বছরের পর বছর চিন্তা করেছি, কিন্তু কার মাধ্যমে বাস্তবায়ন করব এরকম লোক খুঁজে পাই নাই। কিন্তু এখন টেলিভিশন এবং দ্বীপপুরে গিয়ে পাইলাম ইটালি থেকে আসছে 2 জন, আরেক জায়গায় গিয়ে পাইছি লন্ডন থেকে আসছে 3 জন, আর 4 জন আসতেছে, টিকিট কাটছে। তারা নির্বাচন করতে চায়। আসলে তারা নির্বাচন করতে চায় না, তাদের মধ্যে স্বপ্ন জেগেছে, তারা মাতৃভূমিকে নতুন করে ঢেলে সাজাতে চায়। এই একতার জায়গাটাকে শক্তিশালী করে কোনো মানুষের বদনাম না বলে, কাউকে অযথা গালিগালাজের মধ্যে না ঢুকে, আমরা দিরাই সাল্লাহকে গঠন করার যে পরিকল্পনা পেশ করেছি, এটি যদি বাস্তবায়িত হয়, আমার ধারণা সারা বাংলাদেশের মধ্যে এই ভাটি অঞ্চল একটা রোল মডেলে পরিণত হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজান দিয়ে দিয়েছে, আপনারা ভালো থাকবেন। আপনারাই আমরা, আমরাই আপনারা। আগামীর বাংলাদেশ সকলকে নিয়ে গঠন করতে হবে, কাউকে বাদ দিয়ে নয়, একসাথে করে। অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ান এবং আমার প্রিয় ভাই ও বন্ধুরা, সকলকেই আমার পক্ষ থেকে এই আপনারা কষ্ট করে এত সময় অপেক্ষা করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মধ্যে যে আবেগ এবং উচ্ছ্বাস দেখা যায়, এই আবেগ এবং উচ্ছ্বাস যদি ঠিক থাকে, আর এই আবেগ এবং উচ্ছ্বাস যদি আমরা আর 25-26 দিন কন্টিনিউ করতে পারি, আমার ধারণা এই দিরাই সাল্লার মাটিতে একটা নজিরবিহীন ঘটনা ঘটতে পারে। দেখেন, রাজনীতি একটা বিরাট ব্যাপার। এই রাজনীতি মানুষের কল্যাণে যদি না হয়, তাহলে শুধুমাত্র নিজের কল্যাণ করার জন্য যদি রাজনীতি হয়, তখন রাজনীতি একটা দুর্বৃত্তায়নে পরিণত হয়। রাজনীতি একজন করবে কেন? এই প্রশ্নের উত্তর দিব আমি আজকে। কেন করবে? কি জন্য করবে? এবং যে রাজনীতির কথা আমরা বলছি, এটা করে ফায়দা কি হবে? আর আগামীর যে নির্বাচন আসছে, সেটা একটা সংসদ সদস্যের নির্বাচন। এটাই দেখি এটা করতে হচ্ছে কেন? কেমন ধরনের লোক হলে সংসদ সদস্য বলা হয়? এই কয়েকটা প্রশ্নই হবে আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু।